ব্রেকিং নিউজ। একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ কোমরে পিস্তল নিয়ে গ্রেফতার, অন্যদিকে সার্জিস আলম উত্তেজিত জনতার হাতে নির্মম গণধোলাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ যে ছবি ফুটে উঠেছে তা যেন সিনেমাকেও হার মানায়। গ্রেফতার হলেন ক্ষমতাধর উপদেষ্টা আসিফ মাহমুদ। গাড়ি থামিয়ে যখন তল্লাশি করছিল পুলিশ, তখনই বেরিয়ে আসে এক বিস্ময়কর ঘটনা। প্যান্টের ভিতর লুকোনো পিস্তল, পাশাপাশি ধরা পড়ে একটি সাদা খামে থাকা পরিকল্পনার নীল নকশা, যেখানে লেখা ছিল ডি ডে টু নাইট। এতদিন যাকে দেখেছেন সভা সমাবেশে বক্তৃতা দিতে, আজ তাকে দেখা গেল হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের গাড়িতে। কিন্তু ঘটনার এখানে শেষ না। ঠিক একই সময় অন্যদিকে আরেক বিস্ফোরণ, সার্জিস আলমকে ধরে ফেলেছে উত্তাল জনতা। শোনা যায় তিনি এসেছিলেন গোপনে এক মিটিংয়ে অংশ নিতে, কিন্তু স্থানীয়রা আগে থেকেই ছিল প্রস্তুত। লোকজন ঘিরে ফেলে তাকে, কেউ টেনে ধরে গায়ের শার্ট, কেউ মারে চর ঘুষি। এক পর্যায়ে সার্জিস আলম রাস্তায় লুটিয়ে পড়েন, চোখে মুখে আতঙ্ক আর চারপাশে ধ্বনি, ধরে রাখো, পালাতে দিও না। এ কি কাকতালীয় ঘটনা, নাকি একই নাটকের দুই অভিনেতা ধরা পড়লেন আলাদা মঞ্চে? বিশ্বস্ত সূত্র বলছে আসিফ মাহমুদের কাছে যে অস্ত্র পাওয়া গেছে তা নাকি ব্যবহার হওয়ার কথা ছিল আজ রাতেই। আর সার্জিসের গোপন বৈঠকের উদ্দেশ্য সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা। বাংলাদেশের বুকে আবারও ছায়া ফেলতে চলেছিল এক রাজনৈতিক নৈরাজ্য। এই দুই চরিত্রের মুখোশ খুলে যাচ্ছে একে একে, আর সামনে আসছে এমন সব তথ্য যা কাঁপিয়ে দিচ্ছে গোটা জাতিকে। আপনি এখনো জানেন না আসল কাহিনী? জানতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর চোখ রাখুন ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজ থেকে বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধারের পরেও তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা তো নেই, বরং তার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য এবং সাধারণ মানুষের সঙ্গে তামাশা করার মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি এই বিষয়ে জবাব দিতে গিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন, যেগুলো বলার চেষ্টা করেছেন, তার মধ্য দিয়ে তার সম্পর্কে আরও অনেক ধরনের প্রশ্ন করার সুযোগ আমাদের তিনি তৈরি করে দিয়েছেন। সে বিষয়ে আসছি। তার আগে যেই গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার হলো, সেগুলো কোন ধরনের অস্ত্রের, সেটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রকাশ না পেলেও বা প্রকাশের সাহস না করলেও ভারতের নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এটি AK-47 গুলিভর্তি ম্যাগাজিন। যেহেতু সাংবাদিক চন্দন নন্দীর এই দাবিকে আসিফ মাহমুদ কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারেননি, প্রতিবাদে জানাননি, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি, আমরা অবশ্যই ধরে নিতে পারি যে এই গুলিভর্তি ম্যাগাজিন AK-47। যদি তাই হয়ে থাকে তাহলে কি আমরা এর ভয়াবহতা কল্পনা করতে পারি? তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, আসিফ মাহমুদ, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। তার এই স্ট্যাটাস থেকেই বেশ কিছু প্রশ্ন এমনিতেই উত্থাপিত হয়। আরেকটু বলি তার ফেসবুকে লেখা সম্পর্কে। তিনি বলছেন, অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। অর্থাৎ এতগুলি তার কাছে, কোথায় কি রাখবে না রাখবে মনে রাখতে পারেন না। যাই হোক, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব? এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। অর্থাৎ এগুলো কোনো বিষয় না। মানে আমরা যারা সমালোচনা করছি, যারা প্রশ্ন উত্থাপন করছেন সাধারণ মানুষের মধ্যে যে নানান ধরনের প্রশ্ন, এগুলো টাইম পাস করার জন্য, শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা। তিনি বলছেন, নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। স্রেফ তামাশা সাধারণ মানুষের সঙ্গে। দেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতার মধ্যে। একদিকে দলীয় সন্ত্রাস, আর একদিকে মবতন্ত্র কায়েম হয়েছে। প্রতিটা মানুষ এখন ঘর থেকে বের হতে গেলে চরম অনিরাপত্তায় ভোগে। তাহলে সবারই তো অস্ত্রের লাইসেন্স আছে, কজনকে অস্ত্র দেবে সরকার? কজন পায়? এই 18 কোটি মানুষের
মধ্যে 0.001% মানুষকেও তো সরকার অস্ত্র দেবে না, তার জীবন যতটাই নিরাপত্তাহীনতার মধ্যে থাকুক না কেন, সেখানে তিনি এই ধরনের অস্ত্র নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করছেন। বিষয় হচ্ছে যে তিনি নিজে স্বীকার করে নিয়েছেন অস্ত্রটি তার, মানে তার কাছে অস্ত্র রয়েছে। যে কথা বলছিলাম, তাহলে প্রশ্ন ওঠে এই অস্ত্রটি বৈধ নাকি অবৈধ। এবার আসুন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্রের লাইসেন্স নীতিমালা কি বলছে, অস্ত্র পাওয়ার ক্ষেত্রে শর্তগুলো কি বাংলাদেশ আইনে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে, তাকে অন্তত 3 বছরে 12 লাখ টাকার সমপরিমাণ, মানে 12 লাখ টাকা আয়কর দেওয়ার প্রমাণ দিতে হবে। অস্ত্রের ধরন হতে হবে সরকার নির্ধারিত সীমার মধ্যে, সামরিক গ্রেড অস্ত্র কোনোভাবেই নয়। আবেদনকারীকে হতে হবে আর্থিকভাবে সক্ষম এবং দিতে হবে মোটা অঙ্কের সরকারি ফি। এই হচ্ছে মোটা দাগের কিছু শর্ত, আরও রয়েছে, এগুলো অবভিয়াসলি মেনটেন করতে হবে, প্রতিপালন করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 বছর হয়েছে? নিশ্চয়ই না, তার বয়স তো হয়তো 26 কিংবা তার একটু বেশি। AK-47 অস্ত্র যদি হয়েই থাকে বা ওই ম্যাগাজিন যদি AK-47 হয়ে থাকে, তাহলে সেটা তো সামরিক গ্রেড অস্ত্র, এটা তো কোনো সাধারণ অস্ত্র নয়। সে অস্ত্র তিনি পান কিভাবে? তিনি কি 3 বছর ধরে আয়কর দিয়েছেন? 12 লাখ টাকার উপরে আয়কর তিনি প্রদান করেছেন? 3 বছর ধরে তিনি আয়কর রিটার্ন দাখিল করছেন? তিনি কি সত্যিই এই সবগুলো শর্ত যথাযথভাবে প্রতিপালন করেছেন? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় একটি শর্ত তিনি পালন করেননি। তাহলে এই অস্ত্র কোত্থেকে এলো? এবং যিনি নিজের মুখে উচ্চারণ করেছেন বা সাধারণভাবে যেটি জানা যায়, তিনি কোন ধরনের পরিবার থেকে আসছেন, কতটা সচ্ছল বা কতটা অসচ্ছল সেটিও আমরা জানি। এই অস্ত্র কেনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান কোত্থেকে এলো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের আইন যেমন লঙ্ঘন করেছেন, বিমানবন্দরে মানে আগ্নেয়াস্ত্রের গুলি বা ম্যাগাজিন সাথে করে নিয়ে গিয়ে, ঠিক একইভাবে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন আইন অনুযায়ী যদি যাত্রীর ব্যাগে কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, আগ্নেয়াস্ত্রের গুলি, ম্যাগাজিন, এইগুলো যদি পাওয়া যায়, গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি একই সঙ্গে অনেক আইন লঙ্ঘন করেছেন এবং সবচেয়ে বড় কথা, আগ্নেয়াস্ত্র তার কাছে কিভাবে এলো, কে দিল, এই প্রশ্নগুলোর উত্তর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে? আমরা জানি দেবে না। যেগুলো বলবে সেগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতোই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই বলবেন। এর নাম বাংলাদেশ। এবং সবশেষে একটা কোশ্চেন আপনাদের প্রতি রেখে শেষ করব। নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, বাংলাদেশে যে পুঁজিবাদী শাসন ব্যবস্থা, তার মধ্যে যে বড় রাজনৈতিক দলগুলো, তাদের কাছে অনেক অস্ত্র আছে, এটিও আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যেমন আছে, বিএনপি নেতাকর্মীদের কাছে আছে, বৈধ অবৈধ 2 ধরনের অস্ত্রই আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা এই যে সরকারি উপদেষ্টারা, এদের কথাবার্তা আমরা কোনভাবে নিব? কতটুকু ন্যূনতম আস্থা তাদের উপর আমরা রাখবো? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।